আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে শুরু হয়েছে চীন থেকে সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। সিলেটের গোয়াইনঘাটে ট্রিপল মার্ডারের হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। বটি দা দিয়ে কুপিয়ে স্ত্রী সন্তানদের হত্যা করেছেন গৃহকর্তা হিফজুল। ৫৪ দিন পরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশে করোনা ভাইরাসে গত ৪৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। সিলেটের ২ উপজেলায় আরও ১১৫ জন গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের দক্ষিণ সুরমা থেকে নিখোঁজ ৩ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু আরও একজনের, আক্রান্ত শনাক্ত ৫৩ জন। সিলেট ৩ আসনের উপনির্বাচনে অংশ নেয় বিএনপির সকোচ নোটিশের জবাব দিয়েছেন সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী। লুণ্ঠিত মালামাল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার সিলেটের আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য সহ ৪ জন। উপনির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হল দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীন থেকে আসা সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে সিলেটে। শনিবার সকাল ১০টায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এই টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম দিন ২৭৭ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। টিকার তত্ত্বাবধানে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন জানান, সিনোফার্মের ৩৭,০০০ টিকা সিলেটে এসেছে। প্রাথমিকভাবে এই টিকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বিগত দিনের টিকা থেকে বাদ পড়া চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃতদেহের দাফনে নিয়োজিতদের দেয়া হবে। শনিবার সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজে যে ২৭৭ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে ১০৪ জন ছাত্র ও ১৭৩ জন ছাত্রী ছিল। রোববার থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে। সিলেটের গোয়াইনঘাটের ট্রিপল মার্ডার হত্যা রহস্যের উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনার সাথে সংশ্লিষ্টতা পেয়ে গ্রেফতার করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা হিফজুলকে। পুলিশ বলছে, বটি দা দিয়ে কুপিয়ে তিনি নিজেই মেরেছেন স্ত্রী সন্তানদের। রোববার হাসপাতাল থেকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হয় তার। মুজাম্মেল হকের ক্যামেরায় হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। গোয়াইনঘাটের প্রত্যন্ত গ্রাম বিন্নাকান্দিতে মা সহ ২ সন্তান হত্যার ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। নিজ বসতঘরেই মেলে ৩ জনের লাশ আর আহত গৃহকর্তা হিফজুলকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে কী ছিল মূল কারণ, কে বা কারা ঘটালো এমন কাণ্ড? ঘটনার পর থেকেই এমন প্রশ্ন ঘুরছিল সিলেটবাসীর মনে। ঘটনার ৩ দিনের মাথায় হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তদন্ত করে পুলিশ বলছে, এ ঘটনার দায় পরিবারের প্রধান হিফজুলের। তিনি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নিজের গর্ভবতী স্ত্রী ও ২ সন্তানকে। শ্বশুরের করা মামলায় ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত তদন্তে সেদিনের ঘটনায় বাইরে থেকে কোনো লোক ওই ঘরে ঢুকেছিল বলে এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ঘরের যে দরজা, এই দরজা বাইরে থেকে ভাঙ্গার কোনো আলামত সেখানে নেই। হিফজুর রহমান, যিনি আমাদের এখন প্রধান সাসপেক্ট, আমাদের কাছে একটা ছবি আছে ঘটনার পরপরই, যেই ছবিতে এই ভিকটিম হিফজুর রহমান নিজেই স্ত্রী এবং সন্তানের উপরে অনেকটা শুয়ে আছে, তার পাগুলো ওই অন্যদের গায়ের উপর শোয়ানো, এবং সেখানে দেখা যাচ্ছে তার পায়ের মধ্যে অনেকগুলো মাটি। তার মানে সে অনেকক্ষণ ঘোরাফেরা করেছে ঘরের ভিতরে। আমরা একমাত্র আলামত ঘটনাস্থলে যেটা পেয়েছি সেটা হলো আপনার বটি। সেই বটিতেই শুধুমাত্র রক্তের দাগ ছিল, এছাড়া ঘরের মধ্যে অন্য কিছু পাওয়া যায়নি। আর আমরা যতটুকু ইনকোয়েস্ট রিপোর্টে দেখতে পেয়েছি, এই বাচ্চাদের ঘাড়ে এবং পিঠে যে সমস্ত কোপগুলো, এগুলো খুব অ্যাব্রো থ্যাব্রো। এইগুলো সাধারণত বটি দিয়ে এলোপাতাড়ি কোপালে এটা সম্ভব। কিন্তু কী কারণে নিজের স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা? স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে, বছরের একটা সময় হিফজুলের মাথায় কিছুটা পাগলামো ভর করত। মূলত অতিরিক্ত রাগ থেকেই সে ঘটিয়েছে এমন কাণ্ড।
এছাড়া অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ব্যয় ও শ্বশুরবাড়িতে যাওয়া আসা নিয়েছিল মনোমালিন্য, বিরক্তি, যার চূড়ান্ত সূত্রপাত ছিল এই নৃশংস হত্যাকাণ্ড। হত্যার আগের দিনও গর্ভবতী স্ত্রীকে নিয়ে এক কথিত পীরের কাছে যান হিফজুল। পরদিন শুক্রবার ছিল তার শালীর বিয়ে। আমাদের যেটুকু মনে হচ্ছে তার রাতের বেলায় তার স্ত্রীর সাথে হয়তো একটা মনোমালিন্য, এবং একবার সে বলেছে যে স্ত্রীর পিছনে তার অনেক টাকা খরচ হচ্ছে, বারবার স্ত্রীকে আতামুল্লার কাছে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসা করাতে তার অনেক টাকা খরচ হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল, এই যে 18 তারিখ কালকে গেল, সেই 18 তারিখ তার শেলিকার বিয়ে ছিল। এই শ্বশুরবাড়িতে যাওয়া না যাওয়া কেন্দ্র করে স্ত্রীর সাথেও তার একটা দ্বন্দ্ব ছিল। তো যেহেতু মাত্র ঘরের মধ্যে তারাই ছিল, বাইরের কেউ ছিল না, তো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তার একটু মানসিক প্রবলেমে ছিল, সে আস্তে আস্তে আসলে টেম্পার লুজ করেছে। টেম্পার লুজ করে রাতের এই 5টার আগে, যে কোনো আগে 3টা থেকে 5টা, এই সময়টা যে কোনো সময় তার স্ত্রী এবং সন্তানদেরকে কুপিয়ে সে নিজে হত্যা করেছে। নানা কারণেই এই ঘটনায় প্রথম থেকে গৃহকর্তা হিফজুলের উপর সন্দেহ করছিল পুলিশ। এ ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত হয়েছেন তারা। উনি প্রতিদিন সন্ধ্যায় বের হতেন 10টার দিকে। তিনি সকালবেলায় বিভিন্ন দোকানে পান দিতেন এবং বিকালবেলা রাতে উনি একটা সিএনজিতে করে ঘুরে ঘুরে ওই দোকান থেকে পানের টাকা সংগ্রহ করতেন। সেদিনও উনার রাতে, ঘটনার দিন রাতে উনি পান টাকা উঠাতে যাওয়ার কথা, যখন উনি যান নাই তখন যার সাথে যাওয়ার কথা উনাকে ফোন করেছেন। ফোন করে উনি জিজ্ঞেস করলেন যে তুমি তো আজকে পানের টাকা নিতে যাওয়ার কথা। বললো যে না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই ঘটনাটা রাতে 10:30টায়, আমি অসুস্থ, আমি আজকে যাব না। হত্যাকাণ্ডের পর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও সন্দেহভাজন হিফজুল এখন সুস্থ, কিন্তু জিজ্ঞাসাবাদে পুলিশের সাথে সে কিছুটা অসংলগ্ন আচরণ করছে। এতে তৈরি হচ্ছে বিভ্রান্তি। অ্যাবনর্মাল কথাবার্তার মধ্যে এটুকু বলছে যে আমি ঘটনার দিন রাতে মাছ কেটেছি, ঘটনার দিন আমি প্রচুর মাছ কেটেছি, আমার বাসায় প্রচুর মাছ আসছে, আমি মাছগুলো কেটেছি। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তাররা এখনো পর্যন্ত তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে সেরকমটা আইডেন্টিফাই করতে পারেননি। বাট আমরা সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখিয়েছি, তাকে সিডেটিভ ঔষধ দেওয়া হয়েছে, এগুলো খেয়ে মোটামুটি এখন তার শরীরে যে ইনজুরি মার্কগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোর দিকে আছে এবং ডাক্তাররা তাকে রিলিজ দিতে চাচ্ছেন। তো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি। আগামী দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করে তাকে আমরা রিমান্ড চাইব এবং রিমান্ডে নিয়ে আরও একটু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। আমি যে কথাগুলো বললাম ঘটনার একেবারে পারস্পরিকতায়, যতগুলো এভিডেন্স আমাদের কাছে তথ্য প্রমাণে আছে, তার মধ্যে এই ঘটনাটা সে ঘটিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মুহূর্তে। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 54 দিন পর হাসপাতাল থেকে শনিবার গুলশানের ভাড়া বাসায় ফিরেছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 14 এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গত 27 এপ্রিল খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। 6 দিন পর 3 মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরিভাবে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি 9 মে করোনা সংক্রমণ থেকে সুস্থ হন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলে। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, কারণ তিনি করোনা থেকে মুক্ত হলেও নানা জটিলতায় ভুগছেন। গেল কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসের দৈনিক মৃত্যু ও শনাক্ত বাড়ছে। এ ধারাবাহিকতায় গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 67 জন, যা 48 দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সবশেষ গত 2 মে এর চেয়ে বেশি মৃত্যু হয়। সেদিন 69 জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর মৃত্যুর সংখ্যা এত বাড়েনি। শনিবার বিকালে স্বাস্থ্য দপ্তরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় মৃত্যু বাড়লেও করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গেল 24 ঘন্টায় একদিনে শনাক্ত হয়েছেন 3057 জন, যা আগের দিন ছিল 3883 জন।
বিজ্ঞপ্তিতে বলা হয় গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে 16,968টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 3,057 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,48,027 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 34 ও নারী 33 জন। এ নিয়ে মোট মারা গেলেন 13,466 জন। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,725 জন আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,80,146 জন। সিলেটের 2 উপজেলায় আরও 115 গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। রোববার ভূমিহীন এসব পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রোববার দেশের অন্যান্য উপজেলার সঙ্গে সিলেটের কানাইঘাট উপজেলার 75টি ও গোয়াইনঘাট উপজেলার 40টি পরিবারকে সরকারি ঘরের চাবি হস্তান্তর করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে সকাল 10:30টায় রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, মুজিব বর্ষে বাংলাদেশ একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে সিলেটের দ্বিতীয় পর্যায়ে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন 115টি পরিবার ঘর পাচ্ছে। 1,90,000 টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘরে থাকছে 2টি কক্ষ, একটি টয়লেট ও একটি রান্নাঘর। 399 বর্গফুট স্পেসের এসব ঘরে থাকছে বিদ্যুৎ ব্যবস্থাও। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এবছর 23 জানুয়ারি প্রথম পর্যায়ে সিলেট জেলায় 1,406টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এই পর্যায়ে আরও 724টি ঘর দ্বিতীয় পর্যায়ে হস্তান্তর করা হবে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম উদ্দিন। সিলেটের দক্ষিণ সুরমার আহমদপুর থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসার শিক্ষার্থী 3 শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং 0 পয়েন্ট থেকে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের কাছে 3 শিশুকে সোপর্দ করে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো দক্ষিণ সুরমার আহমেদপুরের মৃত শামসুল ইসলামের যমজ ছেলে হাসান হোসেন, জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু, অপুর মা শামসুল ইসলামের বাড়িতে থাকেন। তারা 3 জনই মাদ্রাসার হিফজ বিভাগে পড়ালেখা করেছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফিরে আসেনি। এ ঘটনায় মৃত শামসুল ইসলামের ভাতিজা সালাউদ্দিন দক্ষিণ সুরমা থানায় জিডি করেন। সিলেট বিভাগে প্রতিদিনই ঘটছে করোনার অনাকাঙ্ক্ষিত মৃত্যু। গেল 24 ঘন্টায় প্রাণহানি ঘটেছে আরও 1 জনের। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন 53 জনের। এরা সুস্থ হয়েছেন 72 জন। শনিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 53 জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে 25 জনই সিলেটের। বাকিদের মধ্যে মৌলভীবাজারের 16, হবিগঞ্জের 9 ও সুনামগঞ্জের 3 জন। এই 53 জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 24,099 জন। এর মধ্যে সিলেট জেলার 15,906, সুনামগঞ্জের 2,889, হবিগঞ্জের 2,582 ও মৌলভীবাজার জেলার 2,772 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 1 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 445। এর মধ্যে সর্বোচ্চ 364 জন মারা গেছেন সিলেট জেলায়, বাকিদের সুনামগঞ্জের 30, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজার জেলার 33 জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হওয়া 72 জনের মধ্যে 62 জনই সিলেট জেলার আর 10 জন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 22,625 জনে। এর মধ্যে সিলেট জেলার 15,225, সুনামগঞ্জের 2,789, হবিগঞ্জের 2,090 ও মৌলভীবাজার জেলার 2,461 জন। সিলেট 3 আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছিল সাবেক সংসদ শফি আহমেদ চৌধুরীকে। গেল মঙ্গলবার রাত্রে কেন্দ্র থেকে তাকে শোকজ করে 3 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল। শুক্রবার তিনি ওই নোটিশের জবাব দিয়েছেন। 3 পাতার জবাবে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী বলেছেন, এলাকার লোকজনের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এটাই তার জীবনের শেষ নির্বাচন। তিনি আশাবাদী উপনির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। শফি আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় দপ্তরে চিঠির জবাবে 3 পাতার একটি জবাব দিয়েছি। ওই জবাবে নির্বাচন করার কারণ, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী এলাকার অবস্থা সবই বর্ণনা করেছি। এখন দল সিদ্ধান্ত নেবে।
করোনা আক্রান্ত হয়ে গত 11 মার্চ সিলেট 3 আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ মাহমুদুল সোমাদ চৌধুরী মারা যান। 15 মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সিলেটের আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্য সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট সীমান্ত এলাকা ও মুগলাবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার 12 টাকরি উত্তর ভাগের আব্দুর রহিমের ছেলে হাসান আহমদ, বালাউটের শিব্বির আহমদের ছেলে জুনেদ আহমদ, খাসির ছকের জামাল আহমেদের ছেলে রমজান আলী ও মুগলাবাজারের থানার বিশনপুর গোটাটিকরের মৃত নিপেন্দ্র কর্মকারের ছেলে দিলীপ কর্মকার। শনিবার সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, জকিগঞ্জ থানার সুলতানপুর ইউনিয়নের 6ঘড়ি গ্রামের মনোয়ারা হোসেনের বাড়িতে গেল 4 জুন দিবাগত রাতে একদল ডাকাত থানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ প্রায় 8.5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার পরদিন মনোয়ারা বেগম জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে সিলেটের মৌলভীবাজার থানায় কিশনপুর গোটাটিকর থেকে দিলীপ কর্মকারকে গ্রেফতার করা হয়। সিলেট দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট 3 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বক্তারা সিলেট 3 আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।